নাম থাকতে পারে? দেখো, প্রাথমিকভাবে তুমি নিশ্চয়ই জানো যে যে মন্ত্রিসভা প্রথম যে তালিকা, সেখানে তুমি দেখো রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে মানে সমস্ত সম্প্রদায়কে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, আদিবাসী সম্প্রদায়। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে দ্বিতীয় যে তালিকা, সেই তালিকাতেও যেরকমভাবে আমরা দেখেছি যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে মন্ত্রিসভা ছিল, সেখানে কলকাতা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, মানে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ক্যাবিনেট মন্ত্রী, হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী, তারা কলকাতা বা কলকাতা শহর কেন্দ্রিক সেই মন্ত্রিসভা আমরা দেখেছি। কিন্তু একদম আরএসএসের পক্ষ থেকে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা পুরোপুরিভাবে খারিজ করে দেয়া হয়েছে যে যে মন্ত্রিসভা হবে বিজেপির, সেখানে যেরকম সব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হবে, জেলার ক্ষেত্রেও একটা একেবারে বলা যেতে পারে একটা সামঞ্জস্য তৈরি করবে। যেরকমভাবে উত্তরবঙ্গের যতজন বিধায়ক আমরা দেখেছি যে 54টা সিট, তার মধ্যে যে আসন এসছে একটা বড় অংশের ভালো সাফল্য উত্তরবঙ্গ থেকে এসছে, জঙ্গলমহল থেকে একটা ভালো সাফল্য এসছে। তো প্রাথমিকভাবে যদি তুমি তালিকার কথা বলো, দেখো কলকাতাতে আমরা জানি যে তাপস রায় তাকে মন্ত্রিসভায় জায়গা পেতে পারে, তার নামটা একদম প্রথম সারিতেই উঠে আসছে। তুমি নিশ্চয়ই জানো তাকে স্পোর্টেম স্পিকার করা হয়েছিল। তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি। তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তিনি 2024 লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে লড়েছেন। কিন্তু এই মুহূর্তে আরএসএস বা পার্টির তরফ থেকে তার প্রতি বিজেপি একটা পূর্ণ ভরসা বা বিশ্বাস, সেটা কিন্তু তাপস রায় তৈরি করতে পেরেছে। এবং তুমি এটাও জানো তার অভিজ্ঞতা বা তার এক্সপিরিয়েন্স কোনো অংশে কম নয়। আমরা জানি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সহকর্মী ছিলেন এই তাপস রায়। সেক্ষেত্রে তাপস রায়ের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কোনো অংশে কম নয়। এবং তাপস রায়কে মনে করা হচ্ছে একেবারে ক্যাবিনেটের পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী করা হতে পারে। আমরা জানি যে রূপা গাঙ্গুলি তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, বিজেপির একেবারে আদি নেত্রী বলা যেতে পারে, এবং বিজেপির দিল্লিতে তার একেবারে সুপরিচিত, তার নাম নিয়ে চর্চা চলছে। যুব মোর্চার রাজ্য সভাপতি ছিলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, তার নাম নিয়েও মন্ত্রিসভায় চর্চা চলছে। আমরা জানি যে আরএসএসের একেবারে ঘরের ছেলে বলা হয়, তো সেক্ষেত্রে তার নাম নিয়ে একটা চর্চা চলছে। শারদত্ত মুখোপাধ্যায় বিধাননগরের বিধায়ক, তার নাম নিয়েও চর্চা চলছে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এগরার বিধায়ক, তার নাম নিয়ে চর্চা চলছে। শঙ্কর ঘোষ, তার নাম নিয়ে চর্চা চলছে, উত্তরবঙ্গের শিলিগুড়ির বিধায়ক। শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, তার নাম নিয়ে ব্যাপক চর্চা চলছে ক্যাবিনেটে। এবং আমরা জানি স্বপন দাশগুপ্ত রাসবিহারীর বিধায়ক, এবং তিনিও রাজ্যসভা সাংসদ ছিলেন। সম্ভাব্য শিক্ষামন্ত্রী হিসাবে তার নাম একেবারে প্রথম তালিকায় আমরা সেই সম্ভাবনা তৈরি হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায়, আমরা জানি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন, পরে সহসভাপতি হয়েছেন, এবং বীরভূমে এই মুহূর্তে একটা পরিচিত মুখ সেই জগন্নাথ চট্টোপাধ্যায়, তার নাম নিয়ে ব্যাপক চর্চা চলছে। এবং তাকে শিল্পমন্ত্রী করা হতে পারে বলেও একটা জল্পনা চলছে। এছাড়া আমরা দেখছি যে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু নাম তালিকায় তৈরি করা হয়েছে, এবং আমরা যেটা জানতে পাচ্ছি অন্তত 4 থেকে 5 জন মহিলা মুখ। দেখো ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে অগ্নিমিত্রা পাল, তাকে কিন্তু পুরো নগর উন্নয়ন মন্ত্রী এবং নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী করা হয়েছে। এছাড়া আরও 4 থেকে 5টি মহিলা মুখ, তার মধ্যে শিখা চ্যাটার্জির নাম আছে, এবং উত্তরবঙ্গের আরও বেশ কিছু আছে যারা মহিলা মুখ, তাদের নাম নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে। অন্তত আরও 4 থেকে 5 জন মহিলাকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারে। এবং তোমাকে বলি যে আরএসএস, আমরা জানি যে তাদের সঙ্গে বিজেপির একটা সমন্বয় হয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই সমন্বয় করেছে। তো আরএসএসের মতো একটি তালিকা তৈরি করেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তালিকা তৈরি করেছে। এবং আমরা জানি যে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে,
ভূপেন্দ্র কুমার যাদব এবং বিপ্লব কুমার দেব তারা ইতিমধ্যেই দিল্লিতে দফায় দফায় বৈঠক করেছে। তারা বেশ কিছু নাম নিয়ে তারা চর্চা করেছে এবং তোমাকে যেটা বললাম যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার তাদের যে মন্ত্রিসভা ছিল যেটা একেবারে কলকাতা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক, দেখো সেটা কিন্তু এই সরকার শুভেন্দু অধিকারী সরকার সেটা করবে না। প্রত্যেকটা জেলার একটা কোটা থাকবে, জঙ্গলমহলকে যতটাই গুরুত্ব দেওয়া হবে উত্তরবঙ্গকে ততটাই গুরুত্ব দেওয়া হবে। দেখো শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে যে মন্তব্য করেছে যে জঙ্গলমহলের মানুষ তারা 2019 থেকে বিজেপির সঙ্গে আছে, তারা তাদের যে জনাদেশ দুহাত তুলে উত্তরবঙ্গের মানুষ বা জঙ্গলমহলের মানুষ তারা বিজেপিকে আশীর্বাদ করেছে। সেক্ষেত্রে প্রথম তার প্রেফারেন্স জঙ্গলমহল এবং আমরা জানি যে 3টে মেডিকেল কলেজ এবং এইমস তৈরির প্রতিশ্রুতি কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছে। মানে প্রথম প্রেফারেন্স হচ্ছে উত্তরবঙ্গ যেরকম থাকছে, জঙ্গলমহলেও একটা বিশেষ প্যাকেজ যেটা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কথা হচ্ছে। তুমি নিশ্চয়ই জানো যে শ্রমিক ভট্টাচার্য তিনি দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেক্ষেত্রে বিশেষ প্যাকেজের আবেদন করা হয়েছে। এক্ষেত্রে তুমি এটাও জানো যে এ রাজ্যের 61টি রেল প্রকল্প যেটা তৎকালীন সরকার তারা জমি দেয়নি, সেই প্রকল্পগুলো আটকে ছিল, সেই প্রকল্পেরও ছাড়পত্র ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী দিয়েছে এবং সেই প্রকল্পগুলো ধাপে ধাপে রেলকে জমি হস্তান্তর করা হবে। এবং শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলছে, আজকে কল্যাণীতে 3টে জেলার এমএলএ এবং প্রশাসনিক বৈঠক করছে। সেখানে যে ছবিটা দেখা গেছে তা কিন্তু এই মুহূর্তে খবরের শিরোনামে বলা যায়, কারণ সেখানে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ কিন্তু আরো 3 বিধায়কদেরকে সেখানে দেখা গেছে, জানিয়ে কিন্তু এখন এই মুহূর্তে প্রবল আলোচনা চলছে। দেখো তুমি নিশ্চয়ই জানো যে কাকলি ঘোষ দস্তিদার তাকে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি মানে কেন্দ্রীয় সিকিউরিটি সেটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেয়া হয়েছে। এবং তুমি জানো যে তার যে ইস্তফা সেটা দিয়েছেন জেলা সভাপতির পদ থেকে, এবং পার্টির তরফ থেকে যে মুখ্য সচেতকের একটা পদ ছিল সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। এবং সেক্ষেত্রে আজকের তার বৈঠকে যাওয়া সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট এবং এটাও জানা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সুজয়, তারা উপস্থিত হয়েছে। কিন্তু একেবারেই দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিল, সুচেতা তুমি নিশ্চয়ই জানো যে বিরোধীতে যখন বিরোধী দলের ভূমিকায় যখন বিজেপি ছিল সেখানে বিজেপির একজন সাংসদ বা একজন বিধায়ককেও কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হতো না। এমনকি বিডিও, ডিএম, এসপি তাদেরকে